আজ আমাদের আলোচনা নতুন আশার আলো নিয়েই। আমাদের সাথে আছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি শুরুতেই মোহাম্মদ মিজানুর রহমানের কাছে চলে আসতে চাই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমাদেরকে জানালেন এই প্রত্যাবাসনের ব্যাপারে, মানে মালয়েশিয়ার মধ্যস্থতায় তাদের কূটনৈতিক পদক্ষেপের কারণে এটি সম্ভব হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমাদের কূটনৈতিক মহল তার মানে এই আলোচনার মধ্যে তো সেভাবে ছিল না, অন্তত এই নেগোসিয়েশনটাতে তো ছিল না। প্রক্রিয়াটি কি তাহলে স্বাভাবিক চ্যানেলে হলো, বা এটার জন্য কি কোনো জটিলতা হতে পারে? মালয়েশিয়া যে ঘোষণাটি দিয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, অফিসিয়ালি এ সম্পর্কে কোনো কিছু এখন পর্যন্ত আমি জানি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানি কিনা সে বিষয়টিও আমার কাছে তথ্য নেই। তবে অবশ্যই বিষয়টি যদি সংবাদ মাধ্যমে যেভাবে আসছে সেটি যদি সঠিক তথ্য হয়ে থাকে, অবশ্যই আমাদের জন্য একটি আশার সংবাদ। এবং মালয়েশিয়া আসিয়ানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদস্য দেশ এবং বাংলাদেশেরও বন্ধু রাষ্ট্র, এবং প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি যদি এই ধরনের আশাবাদ ব্যক্ত করে থাকেন, নিশ্চয়ই এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সংবাদ এবং আশার সঞ্চার করবে আমাদের, এবং রোহিঙ্গাদের মধ্যে একটি বড় আশার সঞ্চার হবে। বাট এখন পর্যন্ত আমার কাছে আসলে অফিসিয়ালি কোনো কিছু আসেনি। জি, আসবো আপনার কাছে আবারও। মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর কাছ থেকে ঘুরে আসতে চাই। বলা হচ্ছে যে নিরাপদ প্রত্যাবাসনের প্রশ্নে এখনো চ্যালেঞ্জ রয়েছে। এর আগেও এই একই পয়েন্টে প্রত্যাবাসন প্রক্রিয়া একাধিকবার ব্যর্থও হয়েছে। এবার সম্ভাবনা কতটা দেখেন? ধন্যবাদ। আমি যতটুকু শুনেছি সংবাদ মাধ্যমের, যে এটা আপনাদের সংবাদেও শুনলাম যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। আশাবাদী হতে চাই যে বিগত 9 বছর ধরে যে সমস্যার মধ্যে বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয় এই রিজিয়ন আছে, সেই বিষয়ে যদি কোনো সমাধান আসে অবশ্যই আশার সঞ্চার করে। তবে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার কথা বলেছেন হয়তোবা মিয়ানমারের যারা ক্ষমতায় আছেন তাদের সাথে। মনে রাখতে হবে যে মিয়ানমারের তাতমাদাওয়ের কিন্তু রাখাইনে সেই রকম কন্ট্রোল নাই। অর্থাৎ 17টা ডিস্ট্রিক্টের ভেতরে, 19টা ডিস্ট্রিক্টের ভেতরে 17টাই হলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে। সো যদি এটা তাতমাদাও বলে থাকে যে তারা বাংলাদেশ থেকে 3 লক্ষ নিয়ে যাবে, নিয়ে সেটা কি রাখাইনে যাবে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় যাবে, ওই প্রশ্নগুলো আমাদের এখনো জানা নেই। 2 নম্বর হলো, এর সাথে আরো কিছু স্টেক হোল্ডার্স আছে যারা রোহিঙ্গার প্রত্যাবাসনের সাথে আমি মনে করি সরাসরি সম্পৃক্ত। সেটার প্রধান হলো চীন। সো চীন এই যে আলোচনা বা সমঝোতা যাই বলি না, কোনো আলোচনা হয়েছে, তার সাথে কি সম্পৃক্ত ছিল? যদি তাদেরকে রাখাইনে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বা বলা হয়ে থাকে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টারকে, তাহলে যে অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে নাই, অর্থাৎ যার নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি, তাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি এর সাথে সম্পৃক্ত? অর্থাৎ দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স যেগুলো এখনো আমরা উত্তর হয়তো বা জানি না। তবে আমি আশাবাদী হতে চাই যে কিছু হলেও যদি তাতমাদাও বলে থাকে যে আমরা নিয়ে যাব 3 লক্ষ, ইভেন 3 লক্ষ না হয়ে 30 জনও যদি নেয়, দ্যাট ক্যান বি এ গুড বিগিনিং। সো আমি এটাতে আশাবাদী হতে চাই। দেখা যাক আমাদের কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হয়, যারা যারা স্টেক হোল্ডার্স আছেন তাদের সাথে কিভাবে আলোচনা করি, কূটনৈতিক আলোচনা করি, এবং কি লিভারেজ আমরা তৈরি করলাম যে যাতে করে মিয়ানমার এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে তারাও এই প্রত্যাবাসনে রাজি হয়ে গেল বা রাজি হবে। সো সেই সকল লিভারেজ গুলাও একটু দেখার বিষয় আছে বলে মনে করছি। বেশ কিছু পয়েন্ট আপনি তুলে ধরলেন। মোহাম্মদ মিজানুর রহমানের কাছে এবারে যদি যাই, এর আগে যতবার আলাপ হয়েছে প্রত্যাবাসনের বিষয়ে, আসলে অনেকবার হয়েছে, বিভিন্ন
স্কেলে হয়েছে। আহ, একটা কথা উঠে এসেছিল যে মিয়ানমার থেকে এমনটি দাবি করা হচ্ছে যে বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা যে মিয়ানমারের নাগরিক সেরকম কোনো পরিচয়পত্র বা কোনো ধরনের প্রমাণপত্র তাদের কাছে আছে কিনা। এই ইস্যুটি তো সলভ হয়নি, তারা পালিয়ে এসেছেন, তারা বিভিন্নভাবে এসেছেন। তো এখন যদি প্রত্যাবাসনের প্রশ্ন আবারও আসে, ওই একই ইস্যু আবারও দেয়াল হয়ে দাঁড়াবে বলে কি ভাবেন কিনা? না, এই বিষয়ে তো আপনার 2018 সালে 8 লক্ষ রোহিঙ্গার আপনার ফ্যামিলি ডেটাবেস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারকে হস্তান্তর করা হয়েছে ফর ভেরিফিকেশন, এবং বাই দিস টাইম তারা প্রায় 3 লাখের মতো ভেরিফাই করেছে। যদিও এই ভেরিফিকেশন নিয়ে আমাদের কোশ্চেন আছে, কারণ এই ভেরিফিকেশনের মধ্যে তারা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটি তারা বলেছে যে ফাউন্ড ইন দি হাউস হোল্ড রেজিস্টার, দে হ্যাভ এ সো কল হাউস হোল্ড রেজিস্টার সোফার, তো ওইটাতে কিছু নাম পেয়েছে। আবার বলেছে নট ফাউন্ড ইন দি হাউস হোল্ড রেজিস্টার, একটা ক্যাটাগরি করেছে। থার্ড ক্যাটাগরি করেছে টেরোরিস্ট। তো এরকম 3 ক্যাটাগরি করে দিয়েছে। এর মধ্যে একেবারেই কোনো মানে ফ্রি যেতে পারবে, মানে এরকম হয়েছে, এরকম সংখ্যাটা অনেক কমে যায়। ধরুন প্রায় 60% মতো লোক এই 3 লাখের মধ্যে হয়তো বা ভেরিফাইড হয়েছে যারা যাওয়ার মতো উপযুক্ত। কারণ কোন একটা পরিবারে যদি 10 জন সদস্য থাকে, একজন যদি পাওয়া না যায়, আরেকজন যদি টেরোরিস্ট, সোকল টেরোরিস্ট হয়, তাতে ওই পরিবারটা আসলে তখন মানে ফুললি ভেরিফাইড না তাদের কাছে। তো এটা নিয়ে অবশ্যই এটি যখন আপনার প্রত্যাবাসন শুরু হলে তখন এটি এক ধরনের প্র্যাগমেটিক্যালি ধরেন মুখোমুখি বসে আলোচনার ব্যাপার আছে এখানে। আর বাই দিস টাইম ধরুন এইসব পরিবারগুলোতে তো যেগুলো ভেরিফাই করেছে, এই পরিবারগুলোর মধ্যে কিন্তু অনেক নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কেউ কেউ মারা গেছে, কেউ কেউ বিয়ে করে আবার ফ্যামিলি ভেঙেছে। সুতরাং এইটি বাস্তব নিরিখে অনেক কাজ রয়েছে, যেটি আমাদের পক্ষ থেকে যেমনি রয়েছে মিয়ানমারের তরফ থেকেও হয়েছে। যদি প্রত্যাবাসন সত্যি সত্যি শুরু করে কোনো এক সময়, আমরা এইসব কাজ করার জন্য মানসিকভাবে এবং আমাদের অফিসিয়ালি প্রস্তুতি রয়েছে। আমরা রিপাট্রিয়েশন সেন্টার বানিয়েছি এই রিপাট্রিয়েশনের জন্যই, শুধুমাত্র 4টা রিপাট্রিয়েশন সেন্টার প্রস্তুত আছে। সুতরাং আমাদের তরফ থেকে সকল প্রস্তুতি আছে। বাট তারা যদি পলিটিক্যালি উইলিং হয়, এবং এটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপারটি হলো প্রথম, আর মিয়ানমার গভর্নমেন্ট যদি রাজি হয়, সেখানে তাদেরই দায়িত্ব হবে তাদের অন্যান্য স্টেক হোল্ডারকে এখানে রাজি করানো। এবং আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় সংসদে এক প্রশ্ন উত্তরে বলেছেন যে বাংলাদেশ সরকার সকল পক্ষের সাথে এঙ্গেজ হওয়ার জন্য কাজ করছে। তো সুতরাং এটি কি গুরুত্বপূর্ণ সংবাদ মনে হয়। এই যে মিয়ানমার অথরিটির শিওর হওয়ার বিষয় আপনি বলছিলেন, পাশাপাশি মুখোমুখি বসা দুই দেশের মধ্যে এই ইস্যুগুলো, আইডেন্টিফিকেশন ইস্যুগুলো নিয়ে মুখোমুখি বসার প্রসঙ্গ আপনি তুললেন। তবে এই জায়গাটিতে আমি মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে মিয়ানমারের ভেতরেই তো রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। অথরিটি আসলে কে, কার সাথে বসতে হবে, কূটনৈতিক চ্যানেলটা আসলে কি হবে, সেই জায়গাটির দ্বিধাদ্বন্দ্ব কি কেটেছে আদৌ? আমি মনে করি এখনো কাটেনি। এখানে যে জায়গা থেকে রোহিঙ্গারা এসছে এবং রোহিঙ্গারা আবার ফেরত যাবে, সেই জায়গাটা এখন মিয়ানমারের যারা স্টেক হোল্ডার অর্থাৎ তাতমাদাও, তাদের নিয়ন্ত্রণে নাই। এখানে আছে হলো নন স্টেক হোল্ডার্স অর্থাৎ আরাকান আর্মি। এখন বাংলাদেশের জন্য সমস্যা হলো যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যানট টক টু নন স্টেক হোল্ডার অর্থাৎ আরাকান আর্মির সাথে অফিসিয়ালি তারা কথা বলতে পারবেন না। যেহেতু অফিসিয়ালি সরকার কথা বলতে পারবে না, সেজন্য দেয়ার আর ওয়েজ, যেটা পৃথিবীর অন্যান্য জায়গাতেও তারা করেছে, সেটা হলো বিভিন্ন ভাবে এটাকে বলে ট্র্যাক 1, ট্র্যাক 1.5, ট্র্যাক 2 ডিপ্লোমেসির মাধ্যমে এই যে এই এঙ্গেজমেন্টটা করতে হয়। এবং তখনই সম্ভব হবে যখন আপনার একটা উইন উইন সিচুয়েশন হবে। অর্থাৎ আপনি রোহিঙ্গাদেরকে মিয়ানমারে যদি পাঠাতে চান, তখন তাদের যে স্টেক হোল্ডার্স যারা আছে, ইন্টারনাল স্টেক হোল্ডার্স অভ্যন্তরীণ, অর্থাৎ যেমন আরাকান আর্মি এবং তাতমাদাও, রোহিঙ্গারা ওইখানে যাওয়ার ফলে আরাকান আর্মির কি লাভ হবে? রোহিঙ্গারা ওখানে যাওয়ার পরে মিয়ানমারের তাতমাদাও যারা শাসন
পরিচালনা করছে তাদের কি লাভ? এক্সটার্নাল যারা স্টেক হোল্ডার্স আছে, যেমন চীন, যেমন ইউএসএ যদি বলি, তাদের কি উপকার হবে? এই যে লিভারেজ গুলা তৈরি করা বাংলাদেশের জন্য, এই লিভারেজ গুলা কি তৈরি হয়েছে? তো আমি যে কথাটা বলতে চাই, যে যে সংবাদ আমরা শুনেছি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার থেকে, সেইখানে আশাবাদী হওয়ার মতো কিছু বিষয় আছে, কিন্তু এইটাকে বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় আরো অনেক কাজ করা দরকার। এবং সেইখানে শুধুমাত্র যদি আমরা চিন্তা করি যে স্টেট টু স্টেট কথা বললেই এটার সমাধান হবে, তাহলে আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট। কারণ এর আগেও আমরা দেখেছি 2018 সালে চীনের মধ্যস্থতায় এরকম একটা সুযোগ এসেছিল আমাদের রোহিঙ্গাদেরকে পাঠানোর, বাট সেটা হয়নি। সো যে জায়গাতে এখন অস্থিরতা, আপনি একটু আগে বললেন, মিয়ানমারের ভেতরেই যে রাজনৈতিক এবং নিরাপত্তার জনিত যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার মধ্যে একটু ডিফিকাল্ট প্রপোজিশন, বাট এটাও সম্ভব। তবে এইখানে আরেকটা সেন্টেন্স আমি বলতে চাই, যে অনেকে বা বলেন এই কথাটা, যে ভলান্টারি, ডিগনিফাইড এবং সাস্টেইনেবল রিপেট্রিয়েশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা দুইটা শব্দ হলেই যথেষ্ট, অর্থাৎ ভলান্টারি এবং সাস্টেইনেবল। বাংলাদেশের জন্য ডিগনিফাইড ইজ নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মানে ওনাদেরকে কত অনারেবলি নিয়ে গেল, এইটা আমাদের দেশের জন্য নট ভেরি ইম্পর্টেন্ট। আমার দেশের জন্য হতে হবে যে সাস্টেইনেবল। 78-এ আমরা দেখেছি, 92 সালেও দেখেছি, আবার 2012-তে এসছে, 16-তে এসছে, 17-তে এসছে। সো এইটার যেন রিপিটেটিভ না হয়, কখনোই যেন আবার তারা যদি যায়, এটা যেন চিরস্থায়ী ভাবে যায়, সাস্টেইনেবল যেন এই রিপেট্রিয়েশন হলো, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটা, আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে জোর করে পাঠানোটা বাংলাদেশের জন্য বোধহয় ঠিক হবে না। সেই জন্য আমি এই দুইটা শব্দের মধ্যেই থাকতে চাই, ভলান্টারি এবং সাস্টেইনেবল। জি, ফিরবো আপনার কাছে মোহাম্মদ মিজানুর রহমান। একটা শব্দ এরকম আলাদাভাবে আমিও বলতে চাই, সেটি হচ্ছে নীতিগতভাবে রাজি হয়েছে মিয়ানমার। বলা হচ্ছে যে রোহিঙ্গাদের মধ্যে 3 লাখকে ফিরিয়ে নিতে। এই নীতিগত রাজির বিষয়টিতে ফাঁকফোকর থাকতে পারে কিনা? নীতিগত বলতে আপনি যদি গভর্নমেন্ট যদি নীতিগত বলতে আমি এটি বুঝি যে গভর্নমেন্টের একটি পলিটিক্যাল ডিসিশন, এখন সেটি আপনার প্র্যাকটিক্যালি যখন বাস্তবায়ন করবে তখন তো অবশ্যই অনেকগুলো ইফস এন্ড বাটস রয়েছে, এবং সেখানে অনেকগুলো ওয়ার্কিং কমিটি রয়েছে, আপনার টাস্ক ফোর্স রয়েছে, তারা প্র্যাকটিক্যালি কাজ করবে। সেখানে তো ধরুন কিছু প্লাস মাইনাস আছে, সেজন্য হয়তো এটি নীতিগত ব্যক্তি বলা হয়েছে। নীতিগত বক্তব্যটা তো খুব ইম্পর্টেন্ট। এটি তো ইট শোজ দ্যাট পলিটিক্যাল মানে উইল, এটা তো মিয়ানমার থেকে আমরা গত 9 বছরে দেখিনি। এখন যদি সেটা হয়ে থাকে, এটা তো খুবই মানে ভালো সংবাদ। জি, মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী, যদি আমরা ধরে নেই যে সব মোটামুটি ঠিকঠাক থাকবে, এবং আপনি বলছিলেন যে অনেকগুলো স্টেপ এখনো বাকি, অনেকগুলো কাজ এখনো বাকি, তাহলে একটা হিসাব যদি করতে বলি আপনাকে, কি পরিমাণ সময় আসলেই লাগবে এই 3 লাখ রোহিঙ্গাকে পাঠাতে? মানে এটা তো খুবই ছোট সংখ্যা এখন পর্যন্ত রোহিঙ্গাদের, আমরা যদি সংখ্যা বিচার করি। জি, এক্স্যাক্টলি বলাটা মুশকিল, বিকজ এঙ্গেজমেন্ট হয়েছে থ্রু মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সরাসরি যে এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্টটা শুরু হয়েছে কিনা আমি নিশ্চিত নই। অর্থাৎ এখন মালয়েশিয়া থেকে 5,000 আসবে, সেটা মালয়েশিয়া এবং মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যে 3 লক্ষ যাবে, এই আলোচনাটা করতে হবে বাংলাদেশের সাথে মিয়ানমার। এই আলোচনা শুরু করা উচিত খুব ইমিডিয়েটলি, এবং এই আলোচনা যখন হবে তখন যদি মালয়েশিয়াকে মধ্যস্থতাকারী হিসাবে রাখা যায়, সেটাও একটা ভালো মানে উদ্যোগ হবে। তো আমি মনে করি যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনাটা শুরু যত তাড়াতাড়ি করা যাবে, ততই আমরা যে আশা করছি যে রোহিঙ্গারা ফেরত যাবে, সেটা আরো দ্রুত হবে বলে মনে করছি। কিন্তু নিশ্চিত করে বলা যাবে না যে আগামী 1 বছরের মধ্যে হয়ে যাবে। নির্ভর করে বাংলাদেশের সাথে মিয়ানমারের আলোচনা অগ্রগতি কি তার উপরে।
জি, কিছুক্ষণ আগে মোহাম্মদ মিজানুর রহমান 3টি ধাপের কথা বলছিলেন, যে এই যে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে রোহিঙ্গাদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যাদের সেখানে গৃহ আছে, এর বাইরে একটি ভাগ আছে, এবং যাদেরকে ওরা টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করছে, জি। তাদেরকে নেয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি আপত্তির জায়গা রয়েছে। এই জায়গাটিকে যদি ধরি আমরা, যাদেরকে মিয়ানমার টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করেছে, তারা তাহলে বাংলাদেশে যদি থেকে যায়, তারা বাংলাদেশের জন্যও তো ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে। এই জায়গাটিতে কি আসলে কিছু করার নেই আমাদের? আপাতত তো আমাদের এখানে আছে 15 লক্ষর মতো। 15 লক্ষের মধ্যে তারা যদি 3 লক্ষ নিয়ে যায়, তাহলে প্রথম বিজয় যেটা হবে, যে তারা স্বীকার করেছে যে মিয়ানমারের যে নাগরিক যারা আছেন তারা বাংলাদেশে এসছে। এটা হলো আমাদের প্রথম বিজয় অথবা স্টার্ট। 2 নম্বর কথা হলো, এর পরেও কিন্তু আরো থেকে যাবে 12 লক্ষ। এই 12 লক্ষকে কিভাবে ওই দেশে পাঠানো যায়, তখন একটা ধাপ শেষ হলে তখন দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে আগানো যেতে পারে। সন্ত্রাসীর যে ডেফিনেশন মিয়ানমারে করেছে, এই ডেফিনেশন এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করি, তখন আমাদের যারা মুক্তিযোদ্ধা তারা ছিল পাকিস্তানের চোখে সন্ত্রাসী, আর আমাদের চোখে ছিল তারা মুক্তিযোদ্ধা। সুতরাং ডেফিনেশন মিয়ানমার কাকে কিভাবে দিল সেটা বড় বিষয় নয়, আগে এটা শুরু হওয়া দরকার, এবং এই আলোচনাটা যত দ্রুত হবে ততই মঙ্গল। এর বাইরেও আরো অনেক চ্যালেঞ্জ আছে। সে ফর এক্সাম্পল 2018 সালে তারা একটা আইন করেছে যে 19 সালের মার্চ বা এপ্রিলের মধ্যে যদি কোনো জমি ক্লেইম যদি না করে, তাহলে সেই জমিগুলো মিয়ানমারের সরকারের অধীনে চলে যাবে। এইগুলো কি তারা চেঞ্জ করেছে? আমি যতটুকু জানি বা শুনেছি যে রোহিঙ্গাদের যে বাসস্থান যেগুলো ছিল, সেই বাসস্থানের ইভেন ভিত্তি পর্যন্ত তারা উপড়ে ফেলেছে। তাহলে তাদেরকে কি নিজ বাসস্থানে নিবে, নিজ জায়গায় নিবে? ছোট আসলে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি একটু আগেও বলছিলেন যে অনেকগুলো স্টেপ পেরিয়ে তারপর হয়তো এই সমাধান হলেও হতে পারে। আজকের আলোচনা এখানে শেষ করতে হবে। আপনার কাছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আমরা জানছিলাম। দুজনকেই ধন্যবাদ, মোহাম্মদ মিজানুর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য।